মার্কিন শুল্ক কমানোর প্রভাব পড়তে শুরু করেছে তৈরি পোশাক শিল্পে। স্থগিত ক্রয়াদেশ নিয়ে বায়ারদের ইতিবাচক সাড়া জানালো বিজিএমইএ। এই 35% ট্যারিফের কারণে ওয়েট অ্যান্ড সি মোডে ছিল। সো ওয়েট করা তো শেষ, একটা ঘোষণা হয়ে গেছে, এখন পিউ রিলিজ করছে। মার্কিন শুল্ক 20% নামিয়ে আনাকে ঐতিহাসিক মনে করে সরকার। জয় পরাজয়ের কিছু নেই মন্তব্য আমির খসরুর। এই চুক্তির ফলে বাংলাদেশের যে ইকোনমিক ইন্টারেস্ট সেটা প্রোটেক্ট হবে এবং আমরা ইউএস মার্কেটে আমাদের যে প্রোডাক্ট, শুধুমাত্র গার্মেন্টস না, অন্যান্য প্রোডাক্টও আমরা আরও উত্তরোত্তর আমাদের এক্সপোর্ট বাড়াতে পারবো। আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হবে না, সেই দিক থেকে আমি মনে করি সন্তুষ্ট নয়। বাট পুরো প্যাকেজটা জানার পরে, বিশ্লেষণের পরে আমরা বলতে পারবো, বাকি মন্তব্য করতে পারবো। শেখ হাসিনা আমলের মতো ভোট দেখতে চায় না বিএনপি, মন্তব্য ফখরুলের। শহীদ পরিবারের খোঁজ নিচ্ছে না সরকার, অভিযোগ আব্বাসের। আবার এত লোককে ফাঁসির মুখে ঠেলে দেবেন না। যত লোক আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান রেখে সরাসরি ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করুন। নারী প্রতিনিধিত্ব নিয়ে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট। সনদের আইন বিষয়ে দল ও কমিশনই সিদ্ধান্ত নেবে, জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়। রাজধানীর কাঁচা বাজারে সবজির দাম 100 পেরোলো, স্বস্তি নেই মাছেও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকে ঐতিহাসিক এবং কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই চুক্তিতে দেশের সামরিক খাত সম্পর্কিত নয় বলেও জানান তিনি। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। রাত ফুরোবার পূর্ব মুহূর্ত, ভোরের আলোর অপেক্ষা। মার্কিন শুল্ককে কেন্দ্র করে দেশের অর্থনীতির পথও তখন অন্ধকারে ঢেকে আছে। রাতের আধা শেষে ঢাকার আকাশে সূর্য উঁকি দিচ্ছে। তখনই যুক্তরাষ্ট্র থেকে সুখবর এলো দেশের অর্থনীতির গতিপথেও। আলোয় আলোয় ভরে গেছে হোয়াইট হাউস থেকে আসা শুল্ক কমানোর ঘোষণায়। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সাথে একের পর এক বৈঠকের পর শুক্রবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে বাড়তি শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামানো হয়। এই চুক্তিকে কূটনৈতিক সফলতা ও ঐতিহাসিক হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। এতে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পণ্যের রপ্তানি আরও বাড়বে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অবশ্যই এটা একটা কূটনীতিক সফলতা, কারণ এটা একটা কমপ্লেক্স একটা নেগোসিয়েশন ছিল। এই চুক্তির ফলে বাংলাদেশের যে ইকোনমিক ইন্টারেস্ট সেটা প্রোটেক্ট হবে এবং আমরা ইউএস মার্কেটে আমাদের যে প্রোডাক্ট, শুধুমাত্র গার্মেন্টস না, অন্যান্য প্রোডাক্টও আমরা আরও উত্তরোত্তর আমাদের এক্সপোর্ট বাড়াতে পারবো। বাণিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্র থেকেও বেশ কিছু পণ্য আমদানি করা হবে। এর মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও ভালো হবে। আমরা ইউএসের যে এগ্রিকালচার প্রোডাক্ট সেগুলো আমরা আনতে চাই, যেমন ধরেন ইউএসের হুইট, সয়াবিন, ওদের কটন, সেগুলো আমরা আনতে চাই। ওদের থেকে এলএনজিও আমরা আনতে চাই। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে কিছু করবে না সরকার, তাই এই চুক্তির আওতায় কোনো সামরিক ইস্যু নেই। তাদের সাথে কোনো ধরনের কোনো সামরিক চুক্তি করি নাই, এটা আপনি নিশ্চিত থাকবেন। কোনো ন্যাশনাল ইন্টারেস্টকে স্যাক্রিফাইস করে কিছু করা হয়নি। এই চুক্তিতে সরকার সন্তুষ্ট বলেও জানান প্রেস সচিব। সেগুলো আমরা আনতে চাই ওদের থেকে। মোহন ইসলাম, 71, ঢাকা। মার্কিন শুল্ক কমানোর প্রভাব পড়তে শুরু করেছে তৈরি পোশাক শিল্পে। শুক্রবার বিজিএমইএর সভাপতি মাহমুদুল হাসান খান বাবু জানান, স্থগিত হওয়া ক্রয়াদেশগুলো নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করেন শুল্ক কমাতে কোনো চুক্তি করা হয়ে থাকলে তা প্রকাশ করা উচিত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 35% শুল্ক কমিয়ে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হলো 20%।
তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, সরকারের নানামুখী উদ্যোগ ও বৈঠকের পর যুক্তরাষ্ট্র শুল্ক 20% নির্ধারণ করেছে, যা ইতিবাচক। এটা আমাদের জন্য স্বস্তির সংবাদ, বায়ারদের জন্য স্বস্তির সংবাদ। এখন আমি মনে করি না যে আমাদের জন্য আর কোনো প্রবলেম রইল। আমরা যেহেতু এখন কম্পিটিটিভ, আমাদের প্রতিযোগী সব দেশের সাথে, ফিউচারেও যে আমরা আরও কমে যাবে, আমরা একটা বিপদে পড়ব, এরকম সম্ভাবনাও কম। যুক্তরাষ্ট্রে বছরে $8 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। সেখান থেকে পোশাক খাতের আয় $7 বিলিয়ন, যা মোট রপ্তানির 19%। এপ্রিলে ঘোষিত 37% এবং পরে শুল্ক 35% নামানো হলেও যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ক্রয়াদেশ প্রত্যাহার বা স্থগিত করে। বিজিএমই বলছে, এখন শুল্ক 20% নির্ধারণ করায় ক্রয়াদেশ আবার ফিরতে শুরু করবে। আমেরিকান কাস্টমারের সবার অফিস কিন্তু আমেরিকা না, সো একটা অধিকাংশ অফিস হলো আপনার হংকং, সিঙ্গাপুর, কারো কারো বাংলাদেশে অফিস আছে। তারা রিলিজ করা শুরু করে দিয়েছে। আমরা এর আগেও বলেছিলাম, বাররা এই 35% ট্যারিফের কারণে ওয়েট অ্যান্ড সি মোডে ছিল। সো ওয়েট করা তো শেষ। তবে শুল্ক কমাতে বাংলাদেশ সরকারকেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। চুক্তি করতে হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিমান থেকে শুরু করে গম সহ বিভিন্ন পণ্য কেনার। অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক কমেছে ভালো কথা, কিন্তু চুক্তিগুলো প্রকাশ করা উচিত। বাংলাদেশ সম পরিমাণ রপ্তানিকারক অন্যান্য দেশের পর্যায়ে যে শুল্ক সেটির কাছাকাছি রয়েছে। এক্ষেত্রে ভিয়েতনামের উদাহরণ দিতে পারি, ক্যাম্বোডিয়া অথবা ইন্দোনেশিয়া। সুতরাং সেই হিসেবে আমাদের প্রতিযোগিতা সক্ষমতাতে হারানোর যে আশঙ্কাটি ছিল, সে আশঙ্কা অনেকাংশে আমরা উতরাতে পেরেছি। এপ্রিলে বেশ কিছু দেশের উপর উচ্চ হারে রেসিপ্রোকাল শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। তখন থেকে এটি বিশ্ব বাণিজ্যে টালমাটাল পরিস্থিতি তৈরি করে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার 35 থেকে কমিয়ে 20% করাকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের নিজ বাসায় দেয়া প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। তবে শুধু যুক্তরাষ্ট্রের ওপর রপ্তানি নির্ভরশীলতা কমিয়ে অন্য দেশে বাজার তৈরিতে উদ্যোগী হতে হবে বলেও মনে করছেন বিএনপির এই শীর্ষ নেতা। সবকিছু মিলিয়ে আমাদের অর্থনীতিতে এটার প্রভাব কি হবে, তো সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। পুরো প্যাকেজটা কি হচ্ছে আমরা জানি না এখনো, বাট আপাত দৃষ্টিতে যে 20% যেটা আমরা বাধাগ্রস্ত হবে না, আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হবে না, সেই দিক থেকে আমি মনে করি সন্তোষজনক। বাট পুরো প্যাকেজটা জানার পরে, বিশ্লেষণের পরে আমরা বলতে পারবো, বাকি মন্তব্য করতে পারবো। নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে বিভিন্ন দেশ থেকে তার দেশের আমদানি করা পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করেন তিনি। এর মধ্যে অসম বাণিজ্যিক সম্পর্কের কারণে কিছু দেশের ওপর উচ্চ হারে শুল্ক বসানো হয়েছে। আদেশে কানাডার শুল্ক হার 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। অন্যদিকে মেক্সিকোর ওপর উচ্চ হারের শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও 90 দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। শারমিন স্বপ্নার প্রতিবেদন। পারস্পরিক শুল্ক হিসেবে 10% থেকে 41% পর্যন্ত নতুন শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার এই আদেশে সই করেন তিনি। আদেশে সিরিয়ার উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। দেশটির নতুন শুল্ক হার 41%। পরের অবস্থানে রয়েছে লাওস ও মিয়ানমার। উভয় দেশের উপর 40% হারে শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ড থেকে আমদানি করা পণ্যের উপর 39% শুল্ক বসানো হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ ইরাক ও ইউরোপের সার্বিয়ার উপর 35% হারে শুল্ক বসানো হয়েছে। অন্যদিকে 4টি দেশের উপর 30% হারে শুল্ক আরোপ করা হয়েছে। দেশগুলো হলো আলজেরিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, লিবিয়া ও দক্ষিণ আফ্রিকা। এদিকে কানাডার পণ্যের উপর আমদানি শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, কানাডার উপর উচ্চ শুল্ক আরোপের কারণ হচ্ছে তারা যুক্তরাষ্ট্রে ভয়ানক মাদক ফ্যান্টানিলের অব্যাহত প্রবাহ ঠেকাতে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। তবে কানাডার বাণিজ্য ব্যুরো এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য সময় দিতে দেশটির উপর উচ্চ হারের শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও 90 দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত এশিয়ার অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে, বিশেষ করে যেসব দেশ আগে থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে আছে। তবে শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নতুন শুল্ক নীতির বাস্তবায়ন খুব ভালোভাবে ও মসৃণভাবে চলছে। শারমিন স্বপ্না, 71।
ফ্যাসিস্ট হাসিনার মতো ভোট আর জনগণ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর উত্তরা আজমপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, ফ্যাসিস্টদের কুকর্ম এমনভাবে জানাতে হবে যাতে দলের নেতারা আর দেশে ফেরত আসার সাহস না দেখায়। সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা দরকার, যাতে মানুষ ভোট দিয়ে নিজস্ব প্রতিনিধি নির্বাচন করবে। এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার, দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যেও ষড়যন্ত্রের আভাস পাচ্ছে বিএনপি, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করতেও চক্রান্ত চলছে বলে মনে করেন তিনি। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। জানান, জামায়াতের ভুলের কারণে মাশুল দিতে হয়েছে বিএনপিকে, তাই জামায়াতকে ভুল সিদ্ধান্ত না নেয়ার তাগিদ আব্বাসের। পিআর দাবির পেছনেও উদ্দেশ্য আছে জানিয়ে তিনি বলেন, তারা ভোট পেছাতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর হলেও এখনো নতুন বন্দোবস্ত কিংবা বিচার কোনোটিই শুরু করতে না পারায় ক্ষোভ ঝাড়েন দলের এই শীর্ষ নেতা। আমরা যারা পুরনো আছি, আমরা ভোট দেওয়া ভুলে গেছি। নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই, আর তাদেরকে আপনারা পিআর শেখান। আগে ভোট দেওয়া শেখান, ভোট দেওয়া আগে ভোট দেওয়া শেখান, পরে পিআরের কথা বলেন। আবারও এত লোককে ফাঁসির মুখে ঠেলে দেবেন না। যত লোক আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান রেখে সরাসরি ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা নির্বাচনে জিততে চাই, যদি আধিপত্যবাদকে ঠেকাতে চাই, তাহলে এখন নিজেদের মধ্যে কোনো দলাদলি করা যাবে না। আপনারা হয়তো ভাবছেন রাজনীতি খুব সোজা। আপনারা হয়তো ভাবছেন রাজনীতি হচ্ছে মাইক জুগারবার্গের ফেসবুকের কমেন্ট বক্সের মতো ফেক কাহিনী দিয়ে একের পর এক লিখে দিলাম, রাজনীতি হয়ে গেল। আসলে তা নয় রে ভাই, রাজনীতি অনেক জটিল। আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি এবং আমরা আশা রাখছি অতি দ্রুতই একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও তার গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে রয়েছে সেখানে অগ্রসর হবে। সেই বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। আজকে এই যাত্রাবাড়ির অঞ্চলে প্রায় 80 জন মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, কিন্তু তাদের ব্যাপারে আমরা সরকারের কোনো উদ্যোগ দেখতে পাই না। এই 1 বছরে কেন এটা বিচার হলো না? কারণ তারা ক্ষমতার লোভ পেয়ে গেছে, মস্তদের চেয়ার পেয়ে গেছে, তারা মজা পেয়ে গেছে। একটা ওটা হবে না ভাই, গাছ লাগিয়েছি আমরা, ফল খাবেন আপনারা, ওইটা আর হতে দেওয়া হবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছেন না বিএনপির 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির সহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তারা একথা জানান। তারা আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নে 826টি সুপারিশের মাত্র 51টিতে ঐক্যমত্য হয়নি, সুতরাং সময় মতো নির্বাচন হতে আর বাধা থাকার কথা নয়। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শুক্রবার দুপুর চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। প্রথমে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন। এরপর বিএনপির এই 2 নেতা হেফাজতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যম কর্মীদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদের প্রায় সব সুপারিশের সঙ্গে বিএনপির ঐকমত্য হয়েছে। ঐকমত্য কমিশনও তারা বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51
বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা আছে বলে বিএনপি মনে করছে না। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। পরে বিকালে বিএনপির এই দুই নেতা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হেফাজতে আমিরের সঙ্গে তারা সাক্ষাৎ করলেন। হাসান আহমেদ, ৭১। জাতীয় সংসদে পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন করতে বাংলাদেশে আরেকটি স্বাধীনতা সংগ্রাম প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সমাজের প্রত্যেক সেক্টরে আল্লাহর আইন প্রতিষ্ঠায় কাজ করতে হবে বলেও ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। জামায়াতের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা বলেন, আগামী দিনে দেশের সকল ইসলামী শক্তি একসঙ্গে কাজ করবে। দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা, আমরা দুটা কথা জানি। আমি মনে করি আরেকটি স্বাধীনতা দরকার আছে। স্বাধীনতা হলো মানুষ মানুষের গোলামি করলে সে কোনোদিন স্বাধীন হতে পারে না। সে গোলামের গোলাম হয়ে বাঁচতে পারে, স্বাধীন হয়ে বাঁচতে পারে না। সেই জন্য আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। তাহলেই সত্যিকার স্বাধীনতা ঘটবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ সার্বভৌমত্ব ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিকালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই জাগরণ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত 36 জুলাই কালচারাল ফেস্টে যোগ দিয়ে তিনি আরও বলেন, জুলাই আগস্টের চেতনা ধরে রাখতে হবে। এ সময় ফ্যাসিজমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও এতে উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন গান, কবিতা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান। স্মৃতিচারণ করা হয় আন্দোলনের সেই দিনগুলোর। সার্বভৌমত্ব ছাড়া আপনি একটা দেশের স্বাধীনতা অকার্যকর। আমি মনে করি জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে টেক ব্যাক করেছে, যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে। এক ব্যক্তির 10 বছর প্রধানমন্ত্রী থাকা, আইন প্রণয়নে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সমন্বয়ে কমিটির মাধ্যমে ইসি গঠনের বিষয়ে সব দলই একমত। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে নোট অফ ডিসেন্ট সহ দলগুলো সব মিলিয়ে একমত হয়েছে 19 বিষয়ে। তবে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট পড়েছে সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, কমিশন ও রাজনৈতিক দলগুলো মিলেই সনদের আইনি ভিত্তি নিয়ে সিদ্ধান্ত নেবে। জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। আপনাদের জন্য 5 মিনিট সময় আছে। প্রায় 2 মাসে 23 কার্যদিবসের আলোচনা। ফরেন সার্ভিস একাডেমি যেন এক মিনি পার্লামেন্ট।
6 কমিশনের সংস্কার প্রস্তাবের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় মত দ্বিমতের এই মহাযজ্ঞে নোট অব ডিসেন্ট সহ দলগুলো একমত হয়েছে 19টি সংস্কার প্রস্তাবে। বিষয়গুলো হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সংবিধিবদ্ধ 4 প্রতিষ্ঠানের নিয়োগ বিধান সম্পর্কিত প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি। এর মাঝে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংবিধিবদ্ধ 4 প্রতিষ্ঠানের নিয়োগ বিধান সহ মোট 5 বিষয়ে মন্তব্য সহ নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। বড় কোনো রাজনৈতিক দলের মধ্যে সর্বাধিক নোট অব ডিসেন্ট তাদেরই। এছাড়া একক কোনো সংস্কার প্রস্তাব হিসেবে সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট পড়েছে সংসদের নারী প্রতিনিধিত্ব সম্পর্কিত বিষয়ে, যেখানে অধিকাংশ দলই ইসলামী ঘরানার। আলোচনার শেষ দিনে রাষ্ট্রের মূলনীতি নিয়ে দ্বিমতের জেরে কমিশনের সভা বর্জন করে বেরিয়ে আসে বাসদ মার্ক্সবাদী, বাসদ, জাসদ ও সিপিবি। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ ও রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে দলগুলো ঐকমত্যে না আসতে পারায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। দিনের বেশি সময় ধরে অব্যাহত রেখেছি, তার আজকে শেষ করতে আমরা আগ্রহী। এদিকে দীর্ঘ এই আলোচনার একটি সুস্পষ্ট আইনি ভিত্তির দাবির প্রেক্ষিতে কমিশন পরবর্তীতে আলোচনা করার কথা বলে। এ নিয়ে কমিশন ও রাজনৈতিক দলই সিদ্ধান্ত নেবে বলে মত অন্তর্বর্তী সরকারের। এই পুরো জিনিসটা আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এবং কনসেনসাস কমিশন মিলেও তারাই এটা ডিসাইড করবেন। এখানে ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের কোনো এই পুরো প্রসেসটায় কোনো ইনফ্লুয়েন্স করছে না। তারা ফ্যাসিলিটেটর থ্রু কনসেনসাস কমিশনের মাধ্যমে ফ্যাসিলিটেশনের কাজ করছে এই। বাট এটা আমাদের পলিটিক্যাল পার্টি এবং কনসেনসাস কমিশন নিয়ে এটা তারা এই ডিসিশনটা নেবে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া দ্রুতই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে ঐকমত্য কমিশন। আগামী 15ই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে সবজি আর মাছ দুই পণ্যেরই দাম চড়া, যা চাপে ফেলেছে সাধারণ ক্রেতাদের। সবজির কেজি প্রতি দাম 120 টাকা পর্যন্ত উঠেছে, আর দেশি মাছ কিনতে গুনতে হচ্ছে কয়েকশো টাকা। বিক্রেতারা দুষছেন মৌসুম শেষ আর সরবরাহ সংকটকে। তবে ক্রেতাদের অভিযোগ, নেই তেমন মনিটরিং বা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফয়সাল রয়েলের প্রতিবেদন। রাজধানীর বাজারে ফের চড়া সবজির দাম। মাঝে দু একদিন খানিকটা কম থাকলেও আজ শুক্রবার ফের বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। সবচেয়ে বেশি দামি সবজির তালিকায় রয়েছে বেগুন, বরবটি, প্রতি কেজি 120 টাকা। দেশি শসা 100, হাইব্রিড 80 আর করলা 100 টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঢেঁড়স, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। কচুর লতি 80 আর কাঁচামরিচের কেজি 240 টাকার নিচে নামছে না। টমেটো 180, গাজরের কেজি 160 টাকা পর্যন্ত উঠেছে। কম দামের সবজির তালিকায় রয়েছে কেবল মিষ্টি কুমড়া ও পেঁপে, মিলছে 30 টাকায় প্রতি কেজি। বিক্রেতারা বলছেন মৌসুম ফুরিয়ে আসা ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে, সাথে বৃষ্টির প্রভাব রয়েছে। বর্তমান যে বাজারের ঊর্ধ্বগতি দাম, এটা টিকে থাকা খুবই মুশকিল আমাদের। এই 60 টাকা যেটা গেলাম, এটা 70 টাকা গেলাম, এই 10 টাকা তো 20 টাকা বেশি এরকম। এগুলো সাধারণ টমেটো দেখেন, তারপরে গাজর দেখেন, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। শসা, টমেটো, তারপর আপনার বেগুন, এই যে কিছু কিছু আইটেমের দাম একটু আর কি বেশি। সবজির পাশাপাশি মাছের বাজারেও দামের ঝাঁজ স্পষ্ট। খুচরা বাজারে ছোট আকারের দেশি রুই 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ও পাঙ্গাস 200 থেকে 240 টাকা। শিং ও মাগুরের কেজি 600 টাকা ছাড়িয়েছে, আর বড় পাবদা 700 টাকা পর্যন্ত উঠেছে। 1 কেজিতে 2200 টাকা কেজি, আর 600 গ্রামটা 2000 টাকা কেজি। আমাদের মতো মধ্যবিত্তরা তো ইলিশ মাছের কথা চিন্তাই করতে পারি না আমরা। মাছ খুব কম, আবার কাস্টমারও কম। ক্রেতারা বলছেন মধ্যবিত্তের পাতে মাছ রাখা কঠিন হয়ে যাচ্ছে। অনেকেই প্রয়োজনের চেয়ে কম পরিমাণে কিনছেন। বিক্রেতারা দাবি করছেন খামার থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে, ফলে খুচরায় দাম বেশি। পাশাপাশি জ্বালানি ও পরিবহন খরচও আরও বাড়ছে বলে প্রভাব ফেলছে বাজারে। অবস্থা তখন জ্বর হয়, ডিমের গায়ে জ্বর, বাজার অনেক বাড়তি,
আগের চেয়ে অনেক বাড়ছে, প্রায় 100 ডিম 140টার মতো বাড়ছে। এখন এটা যেটা দোষ দেয় সেটা হচ্ছে এখানে করে আর কি উৎপাদন করে ওই জায়গার সমস্যা দেখায় ডিমের দামটা বাড়তি নেয় আর কি। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন, জোরালো হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি। 2023 সালের পর থেকে ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা বেড়েছে। সম্প্রতি ফ্রান্স ও কানাডাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছে। বিস্তারিত চৈতি সরোয়ারের কাছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডে সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা। এরপর যুগ যুগ ধরে শুধু অধিকার হরণ আর নিপীড়নের শিকার মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রটি, আর তখন থেকেই স্বাধীনতার লড়াই শুরু হয় তাদের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভূ রাজনৈতিক কৌশল এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার 4 দশক পর 1988 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। রাজধানী করা হয় পবিত্র জেরুজালেমকে। এই ঘোষণার পরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় 80টি দেশ। এর মধ্যে আরব রাষ্ট্র ছাড়াও ছিল এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ। আর ইউরোপীয় যারা স্বীকৃতি দিয়েছিল তারা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 90-এর দশক থেকে 2010 সালের মধ্যে আরও 32টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বাধীন রাষ্ট্র হিসেবে। এই তালিকায় রয়েছে চীন, রাশিয়া, তুরস্ক সহ বেশ কয়েকটি অর্থনৈতিক পরাশক্তি। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকে চলমান আগ্রাসনের মধ্যেই স্পেন সহ 10টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে। এখনো পর্যন্ত জাতিসংঘের সদস্য 193টি দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 147টি দেশ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় 75%। এরই মধ্যে ফ্রান্স ও কানাডাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। একের পর এক দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি অঞ্চলটিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিকে নতুন করে জোরালো করেছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ফিলিস্তিন প্রশ্ন আজ শুধু মানবিকতার আহ্বান নয়, বরং এটি হয়ে উঠেছে সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার এক চূড়ান্ত পরীক্ষা। চৈতি সরোয়ার, ৭১। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সংক্রামক জীবাণু ও বায়ু দূষণ থেকে সুরক্ষিত থাকতে মাস্ক ব্যবহার করুন। থাকুন ৭১-এর সাথে।